আমার নাম শারমিন। আমি একটা সাধারণ মেয়ে। আর এই গল্পটা আমার জীবনের এক খুব ব্যক্তিগত এবং জটিল অধ্যায়ের গল্প। আপনারা যারা শুনছেন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার মতো পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, অথবা এমন অনেক গল্প আপনাদের চারপাশে দেখে এসেছেন। এই গল্পটা আমি লিখিনি, এটা আমাদের চ্যানেলের একজন খুব প্রিয় ফলোয়ার আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। তিনি তার নাম প্রকাশ করতে চাননি, তবে তার জীবন বা তার খুব পরিচিত কারো জীবনের এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছেন। আশা করি আপনারা গল্পটা শুনে আনন্দ পাবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এরকম আরও অনেক বাস্তবভিত্তিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কথা, আপনারা যদি আমার ইমো নাম্বার পেতে চান তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। গল্পের কোনো এক অংশে আমি আমার প্রিয় পাঠকদের আমার ইমো নাম্বারটি দেব। সো আমার সাথে কথা বলতে চাইলে পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনুন। গল্পটা একটু বড়, তাই একটু সময় নিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা আজ থেকে প্রায় ৩ বছর আগের। তখন আমি সবেমাত্র আমার গ্র্যাজুয়েশন শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছি। আমার পরিবারে আমি আর মা। বাবা অনেক আগে মারা গেছেন, তাই মায়ের পুরো ভার আমার কাঁধে। আমার চাকরিটা আমাদের জন্য এক নতুন আশার আলো ছিল। ছোট একটা রুম ভাড়া করে আমরা কোনো মতে দিন কাটাচ্ছিলাম। আমার স্বপ্ন ছিল মাকে একটা ভালো জীবন দেব, নিজের একটা ছোট্ট বাসা হবে, আর সেই কারণে আমি দিনরাত এক করে পরিশ্রম করতাম। আমাদের অফিসটা ছিল অনেক বড়, প্রায় 100 খানেক কর্মচারী কাজ করত সেখানে। আমার ডিপার্টমেন্টের বস ছিলেন মিস্টার রহমান। তিনি ছিলেন দেখতে খুব সুদর্শন, প্রায় 40-42 বছর হবে। লম্বা, ফর্সা, চোখে একটা তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। সব সময় ইস্ত্রি করা শার্ট প্যান্ট আর দামি স্যুট পরে অফিসে আসতেন। তার চলাফেলায় একটা আভিজাত্য ছিল, আর কথা বলার ধরনটাও ছিল খুব মার্জিত। অফিসের সবাই তাকে সমীহ করত। তার একটা আলাদা রুম ছিল, কাচের দেয়াল দিয়ে ঘেরা, কিন্তু ভেতরে বসেও বাইরের সবটা দেখা যেত। আর তিনি যেন সব কিছুই খেয়াল রাখতেন। বিবাহিত, তার একটা স্ত্রী আর 2 ছেলে মেয়ে আছে, আমরা যতটুকু জানতাম। তার পরিবার নাকি দেশের বাইরে থাকে, শুধু ছুটির দিনে তিনি হয়তো তাদের সাথে দেখা করতে যান। এইটুকু তথ্য আমি অফিসের অন্য কলিগদের কাছ থেকে শুনেছিলাম। প্রথম দিকে মিস্টার রহমানকে আমার কাছে খুব রাশভারী মনে হতো। তিনি শুধু কাজের কথা বলতেন, আর তার কথাতেও একটা কর্তৃত্ব ছিল। আমি আমার কাজ নিয়ে এত ব্যস্ত থাকতাম যে তার দিকে আলাদা করে তাকানোর সুযোগই পেতাম না। আমার একটাই লক্ষ্য ছিল কাজ শেখা আর নিজের যোগ্যতা প্রমাণ করা। একদিন দুপুরের পর আমি ফাইল নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার কম্পিউটারটা হ্যাং হয়ে গেল। নতুন কম্পিউটার, তাই খুব একটা অভিজ্ঞতা ছিল না কি করতে হয়। আমি একটু ঘাবড়ে গেলাম। আমার পাশে বসা কলিগ তখন লাঞ্চে গেছে। এমন সময় মিস্টার রহমান তার রুম থেকে বেরিয়ে এলেন, হয়তো কোনো কাজে যাচ্ছিলেন। আমার অস্থিরতা দেখে তিনি আমার দিকে তাকালেন। কি হয়েছে শারমিন, কোনো সমস্যা? তার কণ্ঠস্বর শুনে আমি একটু চমকে উঠলাম। জি স্যার, কম্পিউটারটা হঠাৎ হ্যাং হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করব। তিনি আমার চেয়ারের পাশে এসে দাঁড়ালেন। তার গায়ের পারফিউমের মৃদু ঘ্রাণ আমার নাকে এসে লাগল, একটু মিষ্টি কিন্তু বেশ তীব্র একটা গন্ধ। তিনি ঝুঁকে আমার কম্পিউটারের দিকে তাকালেন। আমি তার খুব কাছে দাঁড়িয়েছিলাম। তার হাতের পেশি, শার্টের ভাঁজ সব যেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার উপস্থিতিটা যেন হঠাৎ করে আমার আশপাশের পরিবেশটাকে একটু অন্যরকম করে দিল। ও, এটা কোনো ব্যাপার না, মাঝে মাঝে এমন হয়, দাঁড়াও আমি দেখছি। তিনি আমার হাত থেকে মাউসটা নিলেন। তার আঙ্গুলগুলো আমার আঙ্গুলের খুব কাছে চলে এলো। একটু মৃদু ছোঁয়া লাগতেই আমার শরীরে যেন এক অদ্ভুত অনুভূতি হলো। বিদ্যুৎ খেলে গেল বুঝি। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। তিনি কম্পিউটারে কী সব চাপলেন, আর কয়েক মুহূর্তের মধ্যেই কম্পিউটারটা ঠিক হয়ে গেল। হয়ে গেছে, এখন থেকে এমন হলে রিস্টার্ট করে নেবে, সমস্যা হলে আমাকে জানাতে পারো। তিনি হাসলেন। তার হাসিটা ছিল বেশ মায়াবী, আর তার চোখে এক ধরনের গভীরতা ছিল যা আমি আগে খেয়াল করিনি। ধন্যবাদ স্যার, আমি বেশ স্বস্তি পেলাম। ওয়েলকাম বলে তিনি তার পথ ধরলেন।
সেদিন থেকেই যেন আমার মনে মিস্টার রহমান সম্পর্কে একটা ভিন্ন ধারণা তৈরি হল। তিনি শুধু একজন রাশভারী বস নন, তার একটা অন্য দিকও আছে। কয়েক মাস কেটে গেল। আমি আমার কাজ খুব মনোযোগ দিয়ে করতাম। মিস্টার রহমানও আমার কাজে বেশ সন্তুষ্ট ছিলেন বলে মনে হতো। প্রায়শই তিনি আমারে ডেকে ফাইল চাইতে বা কোনো একটা প্রজেক্টের ব্যাপারে আমার মতামত জানতে চাইতেন। তার রুমে গেলে তিনি সব সময় আমাকে বসতে বলতেন, যেটা অন্য জুনিয়রদের ক্ষেত্রে আমি দেখিনি। আমার কেমন যেন একটা বিশেষ অনুভূতি হতো। তার সাথে কথা বলতে আমার ভালো লাগত। তিনি খুব গুছিয়ে কথা বলতেন, আর তার আলোচনাগুলোও খুব বুদ্ধিদীপ্ত হতো। একদিন বিকেলে আমি একটা জরুরি প্রেজেন্টেশন তৈরি করছিলাম। অফিসের প্রায় সবাই চলে গেছে, শুধু আমি আর সিকিউরিটি গার্ড। মিস্টার রহমানও তার রুমে ছিলেন। তার রুমের আলো জ্বলছিল। আমি দ্রুত প্রেজেন্টেশন শেষ করে সেভ করতে যাচ্ছিলাম, হঠাৎ আমার কম্পিউটারটা আবার সমস্যা করতে শুরু করল। এইবার পুরো ফাইলটাই ক্র্যাশ। আমার তো মাথায় বাজ পড়ল। কাল সকালে এই ফাইলটা জমা দিতে হবে। আমি প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। আমার হতাশা দেখে মিস্টার রহমান তার রুম থেকে বেরিয়ে এলেন। শারমিন, তুমি এখনও এখানে? এত রাত হয়ে গেছে। জি স্যার, ফাইলটা, প্রেজেন্টেশনটা সব চলে গেছে মনে হচ্ছে। আমার গলা কেঁপে উঠল। তিনি আমার কাছে এলেন। আরে কি বলছো, দাঁড়াও দেখি। তিনি আবারও আমার কম্পিউটারের সামনে বসলেন, আর মুখটা আমার মুখের খুব কাছে। আমি তার ঘ্রাণটা আবার পেলাম। এবার যেন ঘ্রাণটা আরও বেশি তীব্র মনে হলো। আমার হৃৎপিণ্ড দ্রুত হতে শুরু করল। তিনি মিনিট 10 চেষ্টা করলেন। শেষমেশ ফাইলটা কোনো মতে উদ্ধার করা গেল, তবে বেশ কিছু অংশ নষ্ট হয়ে গেছে। উফ, ভাগ্যিস ব্যাকআপ রেখেছিলে। কিছুটা ঠিক আছে, বাকিটা তোমাকে নতুন করে করতে হবে। আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি চাও। আমার চোখে তখন জল এসে গেছে। জি স্যার, পারবো না, অনেক কাজ, কাল সকালে দিতে হবে। তিনি একটু থামলেন। ঠিক আছে, আমি তো আছি। রাত 1টা পর্যন্ত আমি অফিসে থাকি। চলো আমার রুমে যাই, সেখানে কাজ করতে পারো, আমি তোমাকে গাইড করছি। তার প্রস্তাবটা আমার কাছে খুব অদ্ভুত লাগল। অন্য কোনো সহকর্মীর সামনে এমন প্রস্তাব দিলে হয়তো এতটা ভাবতাম না, কিন্তু মিস্টার রহমান, তিনি তো আমার বস। আমি একটু ইতস্তত করলাম। কিন্তু স্যার? কোনো কিন্তু নয়, এটা তোমার কাজ, কাজটা শেষ করতে হবে, তাই না? চলো। তার কথায় একটা দৃঢ়তা ছিল, যা আমি অস্বীকার করতে পারলাম না। আমি তার পিছু পিছু তার রুমে ঢুকলাম। তার রুমটা ছিল বেশ পরিপাটি। একটা বড় টেবিল, দুটো আরামদায়ক চেয়ার, একটা ছোট বুক শেলফ আর একটা ফাইল ক্যাবিনেট, আর কোণে একটা ছোট রেফ্রিজারেটর। তিনি তার ডেস্কের এক পাশে আমাকে বসতে দিলেন। আমার ফাইলটা খুলে বললেন, কোন অংশটুকু ঠিক করতে হবে আমাকে বলো, আমি তোমাকে পয়েন্টার দিচ্ছি। রাত গভীর হতে শুরু করল। আমরা দুজন মিলে প্রেজেন্টেশনের অসম্পূর্ণ অংশগুলো তৈরি করতে লাগলাম। আমি যতটা সম্ভব তার থেকে দূরে বসে কাজ করছিলাম, কিন্তু তিনি মাঝে মাঝে আমার দিকে ঝুঁকে পড়তেন। স্ক্রিনে কিছু দেখাতে গিয়ে তার হাত আমার হাতের খুব কাছে চলে আসত। তার শ্বাস-প্রশ্বাসের শব্দ আমার কানে বাজত, আর তার উপস্থিতিটা আমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করছিল। একই সাথে একটা অজানা আকর্ষণও অনুভব করছিলাম। আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা শুধুই কাজের সম্পর্ক, শুধুই একজন বস তার জুনিয়রকে সাহায্য করছেন, কিন্তু আমার মন মানছিল না। রাত প্রায় 12টা বাজল। প্রেজেন্টেশনের কাজ শেষ হলো। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ধন্যবাদ স্যার, আপনি না থাকলে আজ আমি শেষ হয়ে যেতাম। আরে না, এটা আমারও দায়িত্ব। তুমি তো খুব পরিশ্রমী মেয়ে শারমিন, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। তার হাসিটা আজ অন্যরকম লাগছিল। তার চোখে এমন একটা ভাষা ছিল যা আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, তুমি তো নিশ্চয়ই খিদে পেয়েছ। চলো নিচে কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি। না স্যার, এখন এত রাতে আমি বরং চলে যাই। আমি একটু ঘাবড়ে গেলাম। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি তোমার বস, আর আমি জানি তোমার এখন খিদে পেয়েছে। চলো, আমি তোমাকে ড্রপও করে দেব। তার কথায় একটা জোর ছিল, যা প্রত্যাখ্যান করা আমার জন্য কঠিন ছিল। আমরা নিচে নেমে আলাম। রাতের ঢাকা শহরে তখন নিস্তব্ধতা নেমে এসেছে। একটা ছোট রেস্টুরেন্টে গিয়ে আমরা বসলাম। তিনি আমার জন্য চা আর চিকেন স্যান্ডউইচ অর্ডার করলেন। আমার খিদেও পেয়েছিল খুব। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তোমার চোখে এক ধরনের অস্থিরতা দেখছি শারমিন, তুমি কি খুব নার্ভাস? জি স্যার, আসলে আমি এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। চিন্তা করো না, সব কিছু ঠিক আছে, আমি তোমার ভালো চাই।
তার কথাগুলো আমার কানে খুব মিষ্টি লাগল। তিনি আমার সাথে অনেক গল্প করলেন, তার পরিবার সম্পর্কে, তার শৈশব সম্পর্কে, তার স্ট্রাগল সম্পর্কে। তিনি বললেন তার স্ত্রী আর বাচ্চারা বিদেশে থাকে, তাই তিনি এখানে খুব একা অনুভব করেন। মাঝে মাঝে তার নাকি খুব মন খারাপ হয়। তার কথাগুলো শুনে আমার মনে তার প্রতি এক ধরনের সহানুভূতি জন্মালো। একজন এত ক্ষমতাধর মানুষ বাইরে থেকে যাকে এত কঠিন মনে হয়, তারও ভেতরে এমন একাকিত্ব থাকতে পারে তা আমি আগে কখনো ভাবিনি। খাওয়া শেষে তিনি আমাকে গাড়িতে করে আমার বাসার সামনে নামিয়ে দিলেন। গাড়িতে বসে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, শারমিন, তোমার মধ্যে আমি এক অন্যরকম গুণ দেখতে পাই। তোমার সততা, তোমার পরিশ্রম সব আমার খুব ভালো লাগে। আমি চাই তুমি জীবনে অনেক বড় হও। আমি তার কথাগুলো শুনে আবেগ আপ্লুত হয়ে পড়লাম। ধন্যবাদ স্যার। যাও, এবার ঘুমিয়ে পড়ো, কাল অফিসে দেখা হবে। তিনি আমাকে বিদায় জানালেন। সেদিন রাতে আমার ঘুম আসছিল না। মিস্টার রহমানের কথাগুলো আমার কানে বাজছিল। তার চোখের ভাষা, তার হাতের মৃদু স্পর্শ, তার বলা গল্প সবকিছু যেন আমার মনে এক অস্থিরতা তৈরি করছিল। আমি তার কণ্ঠে ছিল এক ধরনের উগ্রতা, যা আমি আগে কখনো শুনিনি। আমি ভয় পেয়ে গেলাম। না স্যার, আমি ঘাটাঘাটি করিনি, ওটা ফাইলের নিচেই ছিল। আমি ফোল্ডারটা খুঁজতে গিয়ে দেখেছি। তিনি আমার দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখ যেন আমার মনের ভেতরটা দেখতে চাইছিল। তারপর তিনি নিজেকে সামলে নিলেন। ঠিক আছে, হয়েছে, তুমি এখন যেতে পারো। তার কথাগুলো ছিল খুব রুক্ষ। আমি তার রুম থেকে বেরিয়ে এলাম, আমার বুক ধড়ফড় করছিল। আমি জানি আমি কোনো ভুল করিনি, কিন্তু তার চাহনি আর কথা বলার ধরনটা আমাকে খুব ভয় পাইয়ে দিল। মনে হচ্ছিল আমি এমন কিছু দেখে ফেলেছি যা আমার দেখা উচিত ছিল না। সেদিন থেকেই মিস্টার রহমানের আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আগের মতো আমার সাথে সহজভাবে কথা বলতেন না। তার চোখে একটা সন্দেহ বা অবিশ্বাস স্পষ্ট হয়ে উঠেছিল। আমি কাজ করতে গিয়েও অস্বস্তি অনুভব করতাম। মনে হতো যেন তিনি সবসময় আমার দিকে নজর রাখছেন। একদিন দুপুরের পর তিনি আবার আমাকে তার রুমে ডাকলেন। তার মুখটা খুব গম্ভীর ছিল। শারমিন, আমি জানি সেদিন তুমি ইউএসবি ড্রাইভটা দেখার পর কি ভেবেছিলে। আমি চুপ করে রইলাম। আমি সত্যিই ভাবছিলাম, কিন্তু কি ভাবছিলাম তা আমি নিজেও ঠিক জানতাম না। দেখো, এই অফিসে তোমার চাকরিটা খুব নতুন, তুমি ভালো কাজ করছো, কিন্তু জীবনটা তো শুধু কাজের জন্য নয়। অনেক কিছু আছে যা একজন মানুষকে জীবনের অনেক কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। তিনি একটু থামলেন। ওই ইউএসবি ড্রাইভে কিছু তথ্য আছে যা খুবই ব্যক্তিগত, আর এর সাথে আমাদের কোম্পানির একটা বড় ডিল জড়িয়ে আছে। যদি এই তথ্যগুলো ফাঁস হয়ে যায় তাহলে আমার চাকরি তো যাবেই, হয়তো আমাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। কিন্তু স্যার, আমি তো কাউকে কিছু বলিনি, আমি বলবও না। তিনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু সবার বিশ্বাস করা কঠিন। এই পৃথিবীতে সব মানুষ এক রকম নয়। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই শারমিন। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমিও তোমার উপর বিশ্বাস রাখব। আমি আপনাকে কি বিশ্বাস করাবো স্যার? তুমি প্রমাণ করবে তুমি বিশ্বস্ত, আর আমি তোমাকে সাহায্য করব, তোমার ভবিষ্যতের জন্য, তোমার মায়ের জন্য। তোমার তো আর্থিক সংকট আছে, তাই না? তার কথাগুলো আমার দুর্বল জায়গায় আঘাত করল। তিনি কিভাবে জানলেন আমার আর্থিক সংকটের কথা? হয়তো আমার বেতনের হিসাব বা অন্য কোনোভাবে তিনি জেনেছেন। জি স্যার, আমি মাথা নিচু করে বললাম। আমি তোমাকে ডাবল স্যালারি দেব, প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকবে, বিনিময়ে তুমি শুধু একটা কাজ করবে। আমি তার দিকে অবাক হয়ে তাকালাম। কি কাজ স্যার? তুমি আমার খুব কাছাকাছি থাকবে, আমাকে সময় দেবে, আমি যা বলবো তাই শুনবে। তুমি হবে আমার ছায়া, আর এই ব্যাপারটা সম্পূর্ণ গোপন থাকবে, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। যদি কেউ জানে তাহলে তোমার সব শেষ, তোমার চাকরি, তোমার টাকা, তোমার সম্মান, সব। তার কথাগুলো আমার মাথার ওপর দিয়ে যেন এক ঠান্ডা স্রোত বইয়ে দিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা ব্ল্যাকমেল, সরাসরি ব্ল্যাকমেল। কিন্তু কিসের বিনিময়ে? শুধু তার গোপন তথ্য না জানানোর বিনিময়ে? আর তার কাছাকাছি থাকা মানে কি? আমার শরীর যেন ঠান্ডা হয়ে গেল। স্যার, এটা এটা কি ঠিক হচ্ছে? আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। ঠিক বেঠিকের প্রশ্ন এখানে নেই শারমিন। এখানে প্রশ্ন হল, তুমি তোমার মাকে ভালো রাখবে নাকি রাস্তার ভিখিরি হয়ে যাবে? আমি তোমাকে এমন একটা লাইফ দিতে পারি যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তিনি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিলেন। সেই হাসিতে একটা ক্ষমতা আর একটা শীতলতা মিশেছিল।
আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার মাথায় তখন মায়ের মুখ ভাসছিল, আমাদের অভাবের দিনের কথা মনে পড়ছিল। আমার ভেতরে এক ধরনের তীব্র দ্বন্দ্ব শুরু হল। একদিকে সম্মান, আত্মমর্যাদা, আর অন্যদিকে আর্থিক নিরাপত্তা, মায়ের ভালো থাকা। আমি আপনাকে কি সময় দেব স্যার? আমি ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলাম। আমার যখন মন চাইবে তখন তুমি আমার সাথে থাকবে, অফিসের পর ছুটির দিনে। যেখানে আমি নিয়ে যেতে চাইব সেখানে যাবে, আমার পাশে থাকবে, আমাকে সঙ্গ দেবে, আর আমি তোমাকে এর বিনিময়ে সব দেব, যা তুমি চাইবে। আমার তখন আর কোনো কিছু বলার শক্তি ছিল না। মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদে পড়ে গেছি। আমি তার প্রস্তাবে রাজি হলাম, যদিও আমার মন সায় দিচ্ছিল না। সেদিনই আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। একটা নিষিদ্ধ সম্পর্ক, যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু যা আমার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিল। এরপর থেকে আমাদের সম্পর্কটা অফিসের মধ্যেই সীমাবদ্ধ থাকল না। অফিসের পর তিনি আমাকে প্রায়শই বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যেতেন। খুব দামি দামি রেস্টুরেন্ট, যেখানে আমি আগে কখনো যাইনি। তিনি আমার জন্য পছন্দের খাবার অর্ডার করতেন, আমার সাথে গল্প করতেন। তার কথায় একটা অন্যরকম জাদু ছিল। তিনি যেন খুব সহজেই মানুষকে প্রভাবিত করতে পারতেন। আমার ভেতরে প্রথম দিকে একটা ভয় আর অস্বস্তি কাজ করত, কিন্তু ধীরে ধীরে সেই ভয়টা কমে আসতে লাগল। তার সঙ্গ আমার কাছে খুব একটা খারাপ লাগত না। তিনি আমাকে অনেক কিছু শেখাতেন, জীবনের অনেক কঠিন বাস্তবতার কথা বলতেন। তার থেকে আমি অনেক কিছু শিখতে পারছিলাম। প্রথম প্রথম আমি তার ডাকে সাড়া দিতে গিয়ে খুব দ্বিধায় ভোগতাম। আমার মায়ের কাছে আমাকে নানা রকম মিথ্যে কথা বলতে হতো, যেমন অফিসের কাজ আছে বা কোনো প্রজেক্টের টিম মিটিং চলছে। আমার মায়ের কাছে মিথ্যে বলতে আমার খুব কষ্ট হতো, কিন্তু মিস্টার রহমানের চাপের মুখে আমি বাধ্য ছিলাম। তিনি যেন সবসময় আমাকে মনে করিয়ে দিতেন যে আমার জীবনের সবটা এখন তার হাতে। একদিন বিকেলে কাজ শেষে তিনি ডাকলেন, শারমিন, আজ আমার একটু মন খারাপ, আমার সাথে একটু ঘুরতে যাবে? আমি না করতে পারলাম না, তার গাড়িতে উঠে বসলাম। তিনি গাড়ি চালিয়ে শহরের বাইরে একটা নিরবিলি জায়গায় নিয়ে গেলেন। একটা লেকের ধারে গিয়ে আমরা বসলাম। সন্ধ্যা নামছিল। লেকের পানিতে সূর্যের শেষ আলোটুকু চিকচিক করছিল। বাতাস ছিল খুব শান্ত। এখানে আসতে আমার খুব ভালো লাগে শারমিন, যখন খুব একা অনুভব করি তখন এখানে আসি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন। আমি চুপ করে তার কথা শুনছিলাম। তার চোখে একটা গভীর বিষণ্ণতা দেখতে পাচ্ছিলাম। তিনি তার জীবনের একাকিত্ব নিয়ে কথা বলতে শুরু করলেন। তার স্ত্রী, সন্তানরা দূরে থাকে, তিনি তাদের খুব মিস করেন, কিন্তু তাদের সাথে তার সম্পর্ক নাকি খুব ভালো নয়। তিনি বললেন তার স্ত্রী তাকে বোঝে না, আর তারা শুধু তার টাকা পয়সার প্রতি আগ্রহী। তার কথাগুলো শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। একজন এত বড় কর্মকর্তা, তার জীবনেও এত কষ্ট থাকতে পারে তা আমি কখনো ভাবিনি। তার কথা শুনতে শুনতে আমার মনে তার প্রতি এক ধরনের সহানুভূতি জন্মাতে লাগল। এই সহানুভূতি থেকেই কি দুর্বলতা আসে? হয়তো আসে। তিনি আমার হাতটা ধরলেন। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগে। আমি নিজেকে ছাড়িয়ে নিতে পারলাম না। তার হাতের উষ্ণতা আমার ভেতরে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করছিল। শারমিন, তুমি খুব ভালো মেয়ে, তোমার মতো একজন বন্ধু আমার জীবনে খুব দরকার ছিল। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি কিছু বলতে পারলাম না। আমার ভেতরে তখন ভয়, দ্বিধা আর এক অদ্ভুত উষ্ণ অনুভূতি একসঙ্গে কাজ করছিল। আমি জানতাম এই সম্পর্কটা ভুল, কিন্তু তার হাতের স্পর্শে আমি যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। তারপর থেকে আমাদের রাতের বেলা দেখা করাটা প্রায় নিয়মিত হয়ে উঠল। আমরা রেস্টুরেন্টে যেতাম, লং ড্রাইভে যেতাম, বা তার বাসায় গিয়েও অনেক সময় কাটাতাম। তার বাসায় যখন যেতাম তখন তিনি আমাকে বিভিন্ন রকম কফি বানিয়ে দিতেন, আর আমরা ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম। তিনি আমাকে তার জীবনের আরও অনেক ব্যক্তিগত কথা বলতেন, যা হয়তো আর কারো সাথে শেয়ার করতেন না। আমি তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছিলাম। এই ব্যাপারটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগত। আমি তার সাথে এমন এক সম্পর্ক তৈরি করছিলাম যার কোনো নাম ছিল না। এক রাতে আমরা তার বাসায় বসে কথা বলছিলাম। রাত তখন প্রায় 1টা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, শারমিন, তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের আকুতি ছিল। জি স্যার, করি। তাহলে কেন এখনও তুমি আমার থেকে এতটা দূরে? তার কথা শুনে আমি একটু ঘাবড়ে গেলাম। আমার হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করল। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার হাত আমার কাঁধে রাখলেন। তার হাতের স্পর্শ আমার শরীরকে শিহরিত করছিল। আমি স্থির হয়েছিলাম, যেন আমি এক পাথরের মূর্তি। তিনি আমার মুখের খুব কাছে এসে ফিসফিস করে বললেন,
আমি তোমাকে চাই শারমিন, আমি তোমাকে আমার জীবনে চাই। তার কথাগুলো আমার কানের ভেতর দিয়ে সরাসরি আমার হৃদয়ে গিয়ে আঘাত করল। আমার ভেতরে এক ধরনের তীব্র ভয় আর উত্তেজনা একসঙ্গে কাজ করছিল। আমি তাকে ঠেলে সরিয়ে দিতে পারতাম, কিন্তু আমার শরীর যেন বিদ্রোহ করছিল। আমি তার চোখের গভীরে তাকিয়েছিলাম, আর সেই চোখ যেন আমাকে সম্মোহিত করে ফেলছিল। তিনি আমার কপালে আলতো করে চুমু খেলেন। আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমার শরীরে এক মৃদু কাঁপুনির সৃষ্টি হল। তারপর তিনি আমার গালে, আমার ঠোঁটে। সেই প্রথমবার তার সাথে আমার শরীরই সম্পর্ক তৈরি হল, যা ছিল জোর আর সম্মতির এক অদ্ভুত মিশ্রণ। আমার মন হয়তো পুরোপুরি রাজি ছিল না, কিন্তু আমার শরীর যেন তার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারছিল না। এই গভীর সম্পর্কটি সম্পূর্ণ গোপনীয় ছিল, যার কোনো সামাজিক মর্যাদা ছিল না। এটি ছিল শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ এক নিষিদ্ধ অধ্যায়। সেই রাতটা আমার জীবনের এক টার্নিং পয়েন্ট ছিল। পরের দিন সকালে আমি যখন তার বাসা থেকে বেরোলাম, তখন আমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল। আমি জানতাম আমি একটা ভুল করেছি, কিন্তু সেই ভুলের দায়ভার আমি কার ওপর চাপাব, তার ওপর নাকি আমার নিজের ওপর? আমার মনে এক ধরনের মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে অপরাধবোধ, অন্যদিকে এক ধরনের নতুন আবিষ্কার। আমি যেন নিজেকে নতুন করে চিনছিলাম। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগল। আমরা প্রায়শই রাতে তার বাসায় দেখা করতাম। তিনি তার জীবনের খুঁটিনাটি সব কথা বলতে লাগলেন। তার অফিসিয়াল কাজ, তার ভবিষ্যৎ পরিকল্পনা, এমনকি তার বৈবাহিক জীবনের সমস্যাগুলো। আমার কাছে মনে হতো আমি যেন তার জীবনের এক গোপন ডায়েরি। আমি তার সব কথা মনোযোগ দিয়ে শুনতাম আর তার পাশে থাকার চেষ্টা করতাম। আমার মনে হতো হয়তো আমি একমাত্র ব্যক্তি যে তাকে সত্যিটা জানে, যে তার ভেতরের একাকিত্বটা বোঝে। আমার আর্থিক পরিস্থিতি অনেক ভালো হয়ে গিয়েছিল। মাকে নিয়ে আমি একটা বড় ফ্ল্যাটে উঠে এসেছি। মাকে সবসময় বলতাম অফিস থেকে আমার কাজের জন্য বোনাস দিচ্ছে, তাই এত উন্নতি। মা আমার উন্নতি দেখে খুব খুশি হতেন আর আমার জন্য গর্ব করতেন। কিন্তু সে তো নিজেই অফিসের ভেতরে আরেকজনের সাথে লাইন মারার চেষ্টা করে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তুমি চিন্তা করো না শারমিন, এই অফিসটা আমার হাতের মুঠো। কে কি বলছে তাতে কিছু যায় আসে না। তুমি শুধু আমার পাশে থেকো, আমি তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো। তার কথাগুলো শুনে আমি এক ধরনের ভরসা পেলাম। তার ক্ষমতা আমাকে এক ধরনের নিরাপত্তা দিত, কিন্তু একই সাথে আমি জানতাম যে এই নিরাপত্তাটা খুবই ভঙ্গুর। এই সম্পর্কের টানাপোড়েন আমার ভেতরটা প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিকে মিস্টার রহমানের প্রতি এক ধরনের নির্ভরশীলতা আর আকর্ষণ, অন্যদিকে সমাজের চোখে ভুল করার অপরাধবোধ। আমি বুঝতে পারছিলাম না এই সম্পর্কটা আমার জন্য ভালো নাকি খারাপ। এটা কি শুধুই ব্ল্যাকমেল থেকে শুরু হয়েছিল, নাকি এর মধ্যে এক ধরনের ভালোবাসা মিশে আছে? আমি কি তাকে ভালোবাসি, নাকি তার ক্ষমতা আর টাকার কাছে আমি বিক্রি হয়ে গেছি? প্রতিদিন রাতে যখন আমি তার পাশে থাকতাম, তখন আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করত। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল মিশ্র অনুভূতির। যখন সে আমার দিকে তাকিয়ে গভীর আবেগ নিয়ে কথা বলত, আমার মনে হতো হয়তো সে আমাকে সত্যিই ভালোবাসে। আবার যখন সে তার ক্ষমতার কথা মনে করিয়ে দিত, আমার মনে হতো আমি শুধুই তার হাতের পুতুল। একদিন তার বাসায় বসে আমরা ডিনার করছিলাম। তিনি আমার জন্য পছন্দের চাইনিজ খাবার আনিয়েছিলেন। আমরা কথা বলছিলাম। হঠাৎ তার ফোন বাজল। স্ক্রিনে তার স্ত্রীর নাম দেখে তিনি একটু ইতস্তত করলেন। তিনি ফোনটা কেটে দিলেন, কিন্তু কিছুক্ষণ পর আবার ফোনটা বাজতে শুরু করল। তিনি এবার ফোনটা ধরলেন। হ্যাঁ বলো, আমি মিটিংয়ে আছি। হ্যাঁ, রাত হয়ে গেছে, ঠিক আছে রাখছি। তার কথা বলার ধরনে একটা অস্থিরতা ছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম। তার মুখটা দেখে মনে হচ্ছিল তিনি বেশ চিন্তিত। ফোনটা রাখার পর তিনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে কি জানো শারমিন, আমি এই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাই। আমার স্ত্রী আমাকে একদম বোঝে না। আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তাহলে আপনি ডিভোর্স নিচ্ছেন না কেন স্যার? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিতে একটা বেদনা ছিল। এত সহজ নয় শারমিন। আমার সামাজিক সম্মান, আমার ব্যবসা, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ, সব কিছুর সাথে জড়িয়ে আছে এই সম্পর্কটা। আমি চাইলেও এই সম্পর্কটা ভাঙতে পারি না। তার কথাগুলো আমার মনে আরও গভীর এক দাগ কাটল। আমি বুঝতে পারছিলাম তিনি নিজেও এই সম্পর্কের জালে আটকে আছেন। তিনি হয়তো আমাকে ব্যবহার করছেন, কিন্তু তারও এক ধরনের অসহায়ত্ব আছে। তার প্রতি আমার এক ধরনের করুণা জন্মালো। আমরা দুজনেই এক জটিল জালে আটকা পড়েছিলাম। আমি চাইলেও এই সম্পর্ক থেকে বেরোতে পারছিলাম না।
কারণ তিনি আমার জীবনের সব কিছু বদলে দিয়েছিলেন। আমার মায়ের ভালো থাকা, আমার আর্থিক সচ্ছলতা সব কিছু তার উপর নির্ভরশীল ছিল। আর তিনি চাইলেও এই সম্পর্কটা ভাঙতে পারছিলেন না তার সামাজিক অবস্থানের জন্য। আমি জানতাম না এই গল্পের শেষ কোথায়। আমি শুধু প্রতিদিন বেঁচে যাচ্ছিলাম এই লুকোচুরি আর মিশ্র অনুভূতির জগতে। আমার ভেতরে এক ধরনের শূন্যতা ছিল, যা কোনো কিছু দিয়েই পূর্ণ হচ্ছিল না। আমি কি সুখী ছিলাম, নাকি এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে পড়েছিলাম? আমি নিজেই এর উত্তর জানতাম না। এই সম্পর্কটা আমার জীবনে প্রেম নাকি ব্ল্যাকমেইল, তা আজও আমি ঠিক বুঝতে পারিনি। হয়তো এটা দুটোই এক অদ্ভুত মিশ্রণ, যেখানে ভালোবাসা আর ভয়, আকাঙ্ক্ষা আর চাপ এক সুতোয় বাঁধা পড়েছিল। আমার মনে হতো যেন আমি এক দড়ির ওপর দিয়ে হাঁটছি, যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। আমার ইমো নাম্বার, এখানে কল্পিত একটি ইমো নাম্বার দেওয়া যেতে পারে, যেমন 01983456789, অথবা বলা যেতে পারে, আপনারা যদি আমার ইমো নাম্বার পেতে চান তাহলে গল্পের শেষে কমেন্ট করুন। যারা সবচেয়ে বেশি কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমার ইমো নাম্বার দেওয়া হবে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী অংশে কি হয় তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা দুজনেই এক জটিল জালে আটকা পড়েছিলাম। আমি চাইলেও এই সম্পর্ক থেকে বেরোতে পারছিলাম না, কারণ তিনি আমার জীবনের সব কিছু বদলে দিয়েছিলেন। আমার মায়ের ভালো থাকা, আমার আর্থিক সচ্ছলতা সব কিছু তার উপর নির্ভরশীল ছিল। আর তিনি চাইলেও এই সম্পর্কটা ভাঙতে পারছিলেন না তার সামাজিক অবস্থানের জন্য। আমি জানতাম না এই গল্পের শেষ কোথায়। আমি শুধু প্রতিদিন বেঁচে যাচ্ছিলাম এই লুকোচুরি আর মিশ্র অনুভূতির জগতে। আমার ভেতরে এক ধরনের শূন্যতা ছিল, যা কোনো কিছু দিয়েই পূর্ণ হচ্ছিল না। আমি কি সুখী ছিলাম, নাকি এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে পড়েছিলাম? আমি নিজেই এর উত্তর জানতাম না। এই সম্পর্কটা আমার জীবনে প্রেম নাকি ব্ল্যাকমেল, তা আজও আমি ঠিক বুঝতে পারিনি। হয়তো এটা দুটোই এক অদ্ভুত মিশ্রণ, যেখানে ভালোবাসা আর ভয়, আকাঙ্ক্ষা আর চাপ এক সুতোয় বাঁধা পড়েছিল। আমার মনে হতো যেন আমি এক দড়ির ওপর দিয়ে হাঁটছি, যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। আমার ইমো নাম্বার, এখানে কল্পিত একটি ইমো নাম্বার দেওয়া যেতে পারে, যেমন 01983456789, অথবা বলা যেতে পারে, আপনারা যদি আমার ইমো নাম্বার পেতে চান তাহলে গল্পের শেষে কমেন্ট করুন। যারা সবচেয়ে বেশি কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমার ইমো নাম্বার দেওয়া হবে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী অংশে কি হয় তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমার ইমো নাম্বার 01987564312। এটি একটি কাল্পনিক নাম্বার এবং শুধুমাত্র এই গল্পের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। আমি ক্রমশই মিস্টার রহমানের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছিলাম, যদিও আমার মন বারবার বিদ্রোহ ঘোষণা করছিল। আমাদের সম্পর্কটা এমন এক জটিল সুতোর বাঁধনে জড়িয়ে গিয়েছিল যা ছিঁড়ে ফেলা আমার সাধ্যের বাইরে ছিল। অফিসের বাইরে আমাদের দেখা করার রুটিন আরও ঘন হতে লাগল। তিনি আমাকে প্রায়শই দেশের বিভিন্ন জায়গায় অফিসের কাজের অজুহাতে ঘুরতে নিয়ে যেতেন। এই ভ্রমণের সময়গুলো আমাদের কাছে আরও ব্যক্তিগত হয়ে উঠত। কোনো বিলাসবহুল রিসর্টে, কোনো সমুদ্রের ধারে অথবা পাহাড়ের কোলে আমরা একসাথে সময় কাটাতাম। এই সময়গুলোতে আমি তার কাছ থেকে তার জীবনের আরও গভীর দিকের কথা জানতে পারতাম। তার অতীতে কি আঘাত ছিল, কিভাবে তিনি এতদূর এসেছেন, তার প্রতিটি সাফল্যের পেছনে কি ত্যাগ ছিল, সব। তার কথা শুনতে শুনতে আমার মনে হতো হয়তো তিনিও আমার মতোই এক ধরনের ফাঁদে আটকে আছেন, যেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষেও সম্ভব নয়। একদিন আমরা কক্সবাজারে একটি সেমিনার উপলক্ষে গিয়েছিলাম। কাজ শেষ হতে হতে সন্ধ্যা নেমে এলো। সমুদ্রের ধারে এক 5 তারা হোটেলে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। রাতের খাবার শেষে আমরা বারান্দায় বসে সমুদ্রের গর্জন শুনছিলাম। মিস্টার রহমান আমার পাশে বসেছিলেন, তার চোখে গভীর এক দৃষ্টি। তিনি আমার হাত ধরলেন। শারমিন, আমার জীবনে তুমি আসার পর থেকে আমি এক অন্য রকম শান্তি অনুভব করি। আমার স্ত্রী আর ছেলেমেয়েরা দূরে থাকে, আমি তাদের অভাব বোধ করি, কিন্তু তোমার সঙ্গ আমাকে সেই অভাব ভুলিয়ে দেয়। তার কথাগুলো ছিল খুব হৃদয়স্পর্শী। আমি তার চোখে চোখ রাখলাম। কিন্তু স্যার, এই সম্পর্কটা তো ভুল, এটা সমাজের চোখে ভালো নয়। তিনি মৃদু হাসলেন। সমাজ সমাজ শুধু বিচার করতে জানে শারমিন, সমাজ মানুষের ভেতরের কষ্ট বোঝে না।
আমার স্ত্রী শুধু আমার টাকা বোঝে, আমার চাহিদা বোঝে না। তুমি একমাত্র যে আমাকে বোঝো। তার এই কথাগুলো আমার দুর্বলতাকে আরও বেশি উস্কে দিত। আমার মনে হতো আমি যেন তার জীবনে একমাত্র আলোর রেখা। আমি যেন তাকে একাকিত্ব চেটে মুক্তি দিচ্ছি। এই অনুভূতি আমাকে এক ধরনের শক্তি দিত, একই সাথে অপরাধবোধে ভুগিয়ে মারত। সেই রাতে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর তার কথাগুলো আমার কানে ঘুরপাক খাচ্ছিল। আমি জানতাম আমি ক্রমশই এক এমন পথে হাঁটছি যেখান থেকে ফিরে আসা অসম্ভব। আমাদের শারীরিক সম্পর্কগুলো আরও নিয়মিত হতে লাগল, এবং এর সাথে সাথে আমার মনে এক অদ্ভুত শূন্যতা আরও প্রকট হয়ে উঠল। আমি তার প্রতিটি স্পর্শে এক ধরনের ভালোবাসা আর একই সাথে এক ধরনের দাসত্ব অনুভব করতাম। তার টাকা, তার ক্ষমতা আমাকে তার সাথে বেঁধে রেখেছিল, কিন্তু আমার হৃদয় কি সত্যি তার জন্য স্পন্দিত হচ্ছিল? এই প্রশ্নটা আমাকে প্রতিদিন রাতে ঘুমাতে দিত না। আমার জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছিল। আমার মা এখন এক আরামদায়ক জীবনযাপন করছিলেন। আমি তাকে একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছিলাম, যেখানে আমাদের কোনো ভাড়াটের সমস্যা ছিল না। মাকে আমি বলেছিলাম আমার পারফরমেন্স ভালো হওয়ায় কোম্পানি আমাকে পদোন্নতি দিয়েছে এবং একটি ভালো বেতনের সাথে আবাসন ভাতাও দিচ্ছে। মা খুবই খুশি ছিলেন। তিনি প্রায়শই বলতেন, আমার মেয়েটার জন্য আজ আমি এত সুখে আছি। আমার শারমিন আমার সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। মায়ের এই কথাগুলো শুনে বুকে এক তীক্ষ্ণ ব্যথা হতো। আমি জানতাম এই সুখের পেছনে এক গভীর অন্ধকার লুকিয়ে আছে, যা আমি তাকে জানতে দিতে পারতাম না। আমার পুরনো বন্ধুবান্ধবদের সাথে আমার সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা আমাকে তাদের পার্টিতে ডাকত, তাদের সাথে আড্ডা দিতে বলতো, কিন্তু আমার সময় হতো না, অথবা আমি তাদের অজুহাত দেখাতাম। আমি জানতাম তাদের সাথে আমার এই নতুন জীবনযাত্রার কথা বলা সম্ভব নয়। তারা বুঝত না, বা হয়তো ভুল বুঝত। এই একাকিত্ব আমার ভেতরের ক্ষতকে আরও গভীর করে তুলছিল। আমি যেন এক কাচের দেওয়ালের পেছনে দাঁড়িয়ে সব কিছু দেখতাম, কিন্তু কারো সাথে মিশতে পারতাম না। একদিন আমার পুরনো বিশ্ববিদ্যালয়ের বান্ধবী রিনা ফোন করল। রিনা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। কি রে শারমিন, আজকাল তোর কোনো খবর নেই কেন? তুই কি আমাদের ভুলে গেছিস? রিনার কণ্ঠে এক ধরনের অভিমান ছিল। আরে না রে রিনা, ব্যস্ত থাকি খুব, অফিসিয়াল প্রজেক্ট নিয়ে। আমি একটা দুর্বল অজুহাত দিলাম। ব্যস্ত থাকিস বুঝলাম, কিন্তু মাঝে মাঝে তো দেখা করা যায়। তোর ফোনও সবসময় ব্যস্ত থাকে। তোর কি নতুন কোনো বয়ফ্রেন্ড হয়েছে নাকি? তাই আমাদের ভুলে গেছিস? রিনা ঠাট্টা করে বলল। রিনার কথা শুনে আমার বুকটা ধরফর করে উঠল। আমার মনে হল রিনা যেন আমার গোপন সত্যটা ধরে ফেলেছে। আমি দ্রুত প্রসঙ্গ পাল্টে দিলাম। আরে ধুর, বয়ফ্রেন্ড কই পাবো রে? কাজ আর কাজ। তোদের খবর কি বল? কথা শেষ হবার পর আমার খুব খারাপ লাগল। রিনার সাথে মিথ্যে বলতে আমার খুব কষ্ট হল। আমি জানতাম রিনা যদি জানতে পারত আমার এই সম্পর্কের কথা, তবে হয়তো সে আমাকে ঘৃণা করত। তার শুধু আমার সম্পত্তির হিসাব রাখে। তার চোখে জল এসে গেল। আমি খুব একা শারমিন। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই যে আমাকে বোঝে। তার চোখের জল দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। একজন এত ক্ষমতাধর মানুষ, তারও এমন দুর্বলতা থাকতে পারে, তা দেখে আমি সত্যিই অবাক হলাম। তার প্রতি আমার এক ধরনের সহানুভূতি আরও গভীর হল। এই সহানুভূতি থেকেই কি তার প্রতি এক ধরনের মায়া জন্মাচ্ছিল? আমি বুঝতে পারছিলাম না। তিনি আমার হাত ধরলেন। শারমিন, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি ছাড়া আমি কিভাবে বাঁচব? তার এই কথাগুলো আমাকে আরও বেশি তার সাথে বেঁধে দিল। আমি তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারছিলাম না। আমার মনে হতো আমি চলে গেলে তিনি হয়তো আরও একা হয়ে যাবেন, আরও ভেঙে পড়বেন। এই অনুভূতিটা ছিল খুব অদ্ভুত। আমি যেন তার জীবন বাঁচাতে এসেছি। আমার মনে হল আমি তার কাছে ঋণী, শুধু টাকার জন্য নয়, তার একাকিত্ব দূর করার জন্যও। এই সম্পর্কের জটিলতা ক্রমশই বাড়ছিল। একদিন মিস্টার রহমান আমাকে তার কিছু ব্যক্তিগত ফাইল স্ক্যান করতে দিলেন। ফাইলগুলো ছিল তার কিছু ব্যবসায়িক চুক্তিপত্র এবং ব্যাংকের লেনদেনের নথি। ফাইলগুলো স্ক্যান করার সময় আমি হঠাৎ একটি গোপন ফোল্ডার খুঁজে পেলাম। ফোল্ডারটি পাসওয়ার্ড সুরক্ষিত ছিল। আমার কৌতূহল হল। আমি চেষ্টা করলাম পাসওয়ার্ড ভাঙার। কয়েকবার ব্যর্থ হওয়ার পর হঠাৎ করে একটি তারিখ দিয়ে আমি চেষ্টা করলাম, আর পাসওয়ার্ডটা খুলে গেল। ফোল্ডারের ভেতরে কিছু ছবি এবং একটি ভিডিও ছিল। ছবিগুলো ছিল মিস্টার রহমানের এক ভিন্ন রূপের। সেখানে তিনি আরও কিছু অপরিচিত মানুষের সাথে ছিলেন, যারা দেখতে খুব সাধারণ নয়। তাদের সবার মুখেই এক ধরনের কঠোরতা ছিল।
আর ভিডিওতে দেখা গেল তারা কিছু বিতর্কিত চুক্তি স্বাক্ষর করছেন, যা আমার কাছে মোটেও বৈধ মনে হল না। সেখানে কিছু অর্থ লেনদেনের দৃশ্যও ছিল, যা অত্যন্ত গোপনে করা হচ্ছিল। ভিডিওতে একজনের মুখ পরিচিত মনে হল। তিনি আমাদের কোম্পানির একজন গুরুত্বপূর্ণ সাপ্লায়ার ছিলেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম মিস্টার রহমান শুধু সাধারণ একজন ব্যবসায়ী নন, তার ব্যবসার পেছনে আরও গভীর অন্ধকার লুকিয়ে আছে। আমি দ্রুত ফাইলগুলো বন্ধ করে দিলাম এবং নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। এই তথ্যগুলো আমার কাছে এক বিশাল বোঝা মনে হল। আমি কি করব? আমি কি তাকে জিজ্ঞেস করব, নাকি চুপ করে থাকব? সেদিন রাতে আমার ঘুম হল না। আমি বারবার ওই ছবি আর ভিডিওর কথা ভাবছিলাম। মিস্টার রহমানের ওই ভিন্ন রূপটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। আমি জানতাম আমি এমন কিছু জেনে ফেলেছি যা আমার জানা উচিত ছিল না। কিন্তু আমি কি কিছুই না জানার ভান করে থাকব? আমার মনে এক ধরনের অস্থিরতা বাড়ছিল। পরের দিন অফিসে মিস্টার রহমান আমার সাথে স্বাভাবিক আচরণ করলেন, কিন্তু আমার ভেতরে ভেতরে সব বদলে গিয়েছিল। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল তিনি যেন আমার মনের সব কথা পড়ে ফেলছেন। আমি নিজেকে খুব ছোট মনে করছিলাম, যেন আমি এক বিশাল ভুলের মধ্যে জড়িয়ে গেছি। কয়েকদিন পর তিনি আমাকে তার ফ্ল্যাটে ডাকলেন। আমি গেলাম, কিন্তু আমার ভেতরে এক ধরনের চাপা ভয় কাজ করছিল। তিনি আমার জন্য ডিনার অর্ডার করেছিলেন। আমরা খেতে বসলাম। শারমিন, তোমাকে আজকাল একটু চিন্তিত মনে হয়, কোনো সমস্যা? তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আমি ইতস্তত করলাম, না স্যার, তেমন কিছু নয়, আসলে কাজের চাপ একটু বেশি। তিনি মৃদু হাসলেন। কাজের চাপ নাকি অন্য কিছু? তুমি কি মনে করছো আমি তোমাকে কিছু লুকাই? তার প্রশ্ন শুনে আমার বুক ধড়ফড় করে উঠল। আমি চুপ করে রইলাম। আমি জানতাম না কি বলবো। তিনি আমার হাত ধরলেন। শারমিন, তোমাকে আমি বিশ্বাস করি। আমার জীবনের সব গোপন কথা আমি তোমাকে বলেছি। আমি জানি তুমিও আমার ওপর বিশ্বাস রাখো। তার কথাগুলো আমার কাছে খুব কঠিন মনে হল। আমি তাকে বিশ্বাস করতাম, কিন্তু তার এই অন্ধকার দিকটা জানার পর আমার বিশ্বাস যেন ভেঙে যাচ্ছিল। আমি নিজেকে খুব অসহায় মনে করছিলাম। স্যার, আপনার কি মনে হয় আমি সবকিছু জানি না? আমি হঠাৎ করে জিজ্ঞেস করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমার ভেতরে জমে থাকা সব কথা বেরিয়ে আসা দরকার। তার মুখের রং এক মুহূর্তে বদলে গেল। তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। কি জানো শারমিন, তুমি কিসের কথা বলছ? তার কণ্ঠে এক ধরনের শীতলতা ছিল, যা আমাকে আরও ভয় পাইয়ে দিল। আমি বললাম, আমি আপনার ব্যক্তিগত ফাইলগুলোর মধ্যে কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি। সেখানে আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার হাতটা ছেড়ে দিলেন। তার মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেল। তুমি আমার ফাইল ঘাটাঘাটি করেছ? কে তোমাকে এই অধিকার দিয়েছে? তার কণ্ঠে ছিল এক ধরনের উগ্রতা যা আমাকে স্তম্ভিত করে দিল। না স্যার, আমি ঘাটাঘাটি করিনি, আমি স্ক্যান করতে গিয়ে দেখেছি। আমি শুধু জানতে চাই। তুমি কিছুই জানতে চাও না শারমিন। তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তুমি এমন কিছু জেনেছ যা তোমার জানা উচিত ছিল না। তুমি কি জানো এই তথ্যগুলো যদি ফাঁস হয়ে যায় তাহলে কি হতে পারে? আমি ভয়ে কাঁপতে লাগলাম। না স্যার, আমি কাউকে বলবো না, বিশ্বাস করুন। বিশ্বাস বিশ্বাস দিয়ে এই ব্যবসা চলে না শারমিন। এই ব্যবসায় শুধু ক্ষমতা আর ভয় চলে। তিনি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিলেন। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল শুধু শীতলতা। তুমি জানো আমার কত ক্ষমতা? আমি চাইলে তোমাকে এক নিমেষে শেষ করে দিতে পারি। তোমার চাকরি, তোমার টাকা, তোমার সম্মান, এমনকি তোমার মা, সব। তার কথাগুলো আমার কানে বিষের মতো বাজছিল। আমি তার এই রূপটা আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছি। আমার সব সুখ, আমার মায়ের ভালো থাকা, সব যেন এক মুহূর্তে ভেঙে পড়ছিল। স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কাউকে কিছু বলবো না। আমি চাকরি ছেড়ে দেব। আমি আপনার থেকে দূরে চলে যাব। আমি প্রায় কেঁদে ফেলছিলাম। তিনি আমার দিকে এগিয়ে এলেন। দূর? তুমি আমার থেকে কোথায় যাবে শারমিন? তুমি আমার হাতের মুঠোয়। আমি তোমাকে মুক্তি দিতে পারব না। তুমি আমার এমন এক অংশ হয়ে গেছ যা আমি হারাতে চাই না। আর তুমি এখন আমার সব গোপনীয়তার সাক্ষী। তুমি যদি মুখ খোলো তবে তোমার পরিণতি ভয়ঙ্কর হবে। তার কথাগুলো আমার শরীরে রক্ত হিম করে দিল। আমি বুঝতে পারছিলাম আমার কোনো পথ নেই। আমি তার থেকে পালাতে পারব না। আমি তার কাছে সম্পূর্ণ জিম্মি হয়ে গেছি। আমার ভেতরে এক ধরনের তীব্র ঘৃণা জন্মাল তার প্রতি, কিন্তু একই সাথে এক ধরনের অসহায়ত্ব আমাকে গ্রাস করে ফেলল। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল।
তিনি আমাকে তার ক্ষমতা আর প্রভাবের কথা বারবার মনে করিয়ে দিলেন। আমার শরীর আর মন উভয়ই তার কাছে বন্দী হয়ে গেল। আমার চোখের সামনে আমার মায়ের মুখ ভাসছিল। আমি জানতাম আমি যদি কিছু করি তবে আমার মা হয়তো সব হারাবেন। এই চিন্তা আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। পরের দিন অফিসে আমি এক নতুন শারমিন হয়ে গেলাম। আমার মুখে কোনো হাসি ছিল না, চোখে ছিল এক ধরনের শূন্যতা। আমি আমার কাজ করতাম, কিন্তু আমার মন ছিল সম্পূর্ণ অন্য জগতে। আমি যেন এক পুতুলের মতো তার নির্দেশ মেনে চলতাম। তিনি আমার সাথে স্বাভাবিক আচরণ করতেন, যেন আগের রাতের ঘটনা কিছুই ঘটেনি। কিন্তু আমি জানতাম আমার জীবনে সব বদলে গেছে। মিস্টার রহমান আমার ওপর তার নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দিলেন। তিনি আমাকে প্রায়শই তার সাথে বিভিন্ন মিটিংয়ে নিয়ে যেতেন, যেখানে আমি শুধু তার পাশে বসে থাকতাম। তিনি আমাকে তার ব্যক্তিগত সহকারী হিসাবে সবার সামনে পরিচয় করিয়ে দিতেন, যদিও আমি জানতাম আমার আসল ভূমিকা কী। এই মিটিংগুলোতে আমি কিছু অদ্ভুত মানুষের সাথে পরিচিত হলাম। তাদের কথা বলার ধরন, তাদের চলাফেরা, সব কিছুতেই এক ধরনের রহস্যময়তা ছিল। আমার মনে হতো আমি যেন এক অন্ধকার জগতের অংশ হয়ে গেছি। আমার একাকিত্ব আরও প্রকট হয়ে উঠল। আমি কারোর সাথে মনের কথা বলতে পারতাম না। আমার মা, আমার বন্ধু-বান্ধব সবাই যেন আমার থেকে অনেক দূরে ছিল। আমি জানতাম আমার এই গোপন জীবন কারোর সাথে শেয়ার করা সম্ভব নয়। আমার ভেতরে এক ধরনের যন্ত্রণা আমাকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি প্রায়শই রাতে ঘুমাতাম না। আমার মনে হতো আমি যেন এক জীবন্ত লাশ। একদিন অফিসের পর মিস্টার রহমান আমাকে তার সাথে একটি পার্টির জন্য তৈরি হতে বললেন। পার্টিটি ছিল শহরের এক অভিজাত ক্লাবে, যেখানে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা আসত। আমি একটি দামি শাড়ি পরে তৈরি হলাম। যখন আমি তার সাথে ক্লাবে ঢুকলাম তখন সবাই আমাদের দিকে তাকিয়েছিল। মিস্টার রহমান আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন তার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আমি হাসার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে কোনো আনন্দ ছিল না। পার্টিতে আমি মিস্টার করিমকে দেখলাম। তিনি আমাকে দেখে কিছুটা অবাক হলেন। তিনি আমার কাছে এসে ফিসফিস করে বললেন, শারমিন, তুমি এই সবের মধ্যে নিজেকে জড়াচ্ছ কেন? এই পথটা ঠিক নয়। আমি তার দিকে তাকালাম। তার চোখে এক ধরনের উদ্বেগ ছিল। আমি কিছু বলতে পারলাম না, শুধু একটা দুর্বল হাসি দিলাম। মিস্টার রহমান আমাদের দিকে এগিয়ে এলেন। তিনি মিস্টার করিমের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। করিম সাহেব, শারমিন আমার অফিসের সবচেয়ে বিশ্বস্ত কর্মী। সে আমার সব কাজে সাহায্য করে। মিস্টার করিম কোনো কথা না বলে চলে গেলেন। আমি জানতাম তিনি আমার জন্য চিন্তিত, কিন্তু আমার কিছু করার ছিল না। এই পার্টিতে আমি অনেক কিছু দেখলাম। মিস্টার রহমান তার ক্ষমতা প্রদর্শন করছিলেন। তিনি সবার সাথে খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলছিলেন। আমি তার পাশে বসেছিলাম যেন আমি তার এক অলংকার। আমার মনে হচ্ছিল আমি যেন আমার আত্মপরিচয় হারিয়ে ফেলেছি। এই ঘটনার পর আমার মনে এক ধরনের বিদ্রোহ জন্মালো। আমি আর এভাবে বাঁচতে পারছিলাম না। আমি জানতাম আমার একটা পথ খুঁজে বের করতে হবে এই জাল থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু কিভাবে? মিস্টার রহমানের ক্ষমতা আর প্রভাব ছিল অসীম। আমি একা একজন মেয়ে, তার সাথে কিভাবে লড়ব? আমি রাতের পর রাত জেগে ভাবতে লাগলাম। আমার কাছে একটাই অস্ত্র ছিল, মিস্টার রহমানের গোপন তথ্যগুলো। আমি যে ছবি আর ভিডিওগুলো দেখেছিলাম সেগুলোই ছিল তার দুর্বলতা। কিন্তু এই তথ্যগুলো প্রকাশ করা মানে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা। আমি কি এত বড় ঝুঁকি নিতে পারব? আমার মা, তার নিরাপত্তা, এই সব চিন্তা আমাকে পিছিয়ে দিচ্ছিল। এক সকালে ঘুম থেকে উঠে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর এভাবে থাকব না। আমি লড়াই করব, নিজের জন্য, নিজের সম্মানের জন্য। আমার মনে এক ধরনের নতুন শক্তি জন্মালো। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি এই জাল ছিঁড়ে বেরিয়ে আসব। আমি খুব সাবধানে কাজ করতে শুরু করলাম। আমি অফিসের ভেতরে মিস্টার রহমানের কার্যকলাপের ওপর নজর রাখতে লাগলাম। তার প্রতিটি পদক্ষেপ, তার প্রতিটি মিটিং, সব কিছুই আমার কাছে নতুন অর্থ বহন করতে লাগল। আমি তার কিছু কথোপকথন গোপনে রেকর্ড করার চেষ্টা করলাম, যেখানে তিনি তার অবৈধ ব্যবসার কথা বলছিলেন। আমি জানতাম এই সব প্রমাণ আমাকে একদিন রহমান শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন আন্তর্জাতিক অপরাধীও বটে। এই তথ্যগুলো আমার কাছে ছিল এক বিশাল অস্ত্র। আমি দ্রুত এইসব তথ্য একটি গোপন ইউএসবি ড্রাইভে কপি করে নিলাম। আমি যখন এসব করছিলাম তখন আমার হাত কাঁপছিল। আমার মনে এক ধরনের ভয় কাজ করছিল, কিন্তু একসাথে এক ধরনের সাহসিকতা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমি জানতাম এই কাজটা খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার আর কোনো পথ ছিল না। আমি নিজেকে বাঁচাতে চেয়েছিলাম, আমার মাকে বাঁচাতে চেয়েছিলাম। ইউএসবি ড্রাইভটা নিয়ে আমি দ্রুত তার বাসা থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল
আমি যেন এক বিশাল যুদ্ধে জয়ী হয়ে ফিরেছি। কিন্তু আমি জানতাম আসল যুদ্ধটা এখনও বাকি। আমি এই তথ্যগুলো নিয়ে কি করব, কাকে দেব? আমি জানতাম আমাকে খুব সাবধানে কাজ করতে হবে, যাতে মিস্টার রহমান ঘুণাক্ষরেও জানতে না পারেন। আমি আমার পুরনো বান্ধবী রিনার সাথে যোগাযোগ করলাম। রিনা এখন একজন সাংবাদিক হিসেবে কাজ করছিল। আমি তার সাথে দেখা করতে চাইলাম, কিন্তু মিস্টার রহমানের ভয়ে আমি তাকে সব কথা বলতে পারছিলাম না। আমি তাকে শুধু বললাম আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা হয়তো তার কাজে লাগতে পারে। রিনা আমাকে একটি কফি শপে দেখা করতে বলল। আমি সেখানে গেলাম, কিন্তু আমার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। আমি জানতাম রিনার সাথে এই সব কথা বলতে গিয়ে আমাকে খুব সাবধানে থাকতে হবে। কি ব্যাপার শারমিন, তোর মুখটা এমন শুকনো কেন? কোনো সমস্যা? রিনা আমাকে দেখে জিজ্ঞাসা করল। আমি তাকে পুরো ঘটনাটা খুলে বলতে পারছিলাম না, কিন্তু আমি তাকে সংক্ষেপে মিস্টার রহমানের অবৈধ কার্যকলাপ সম্পর্কে কিছু ইঙ্গিত দিলাম। আমি তাকে বললাম আমার কাছে কিছু প্রমাণ আছে যা হয়তো মিস্টার রহমানকে ফাঁসিয়ে দিতে পারে। রিনা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। তুই কি নিশ্চিত শারমিন? এটা তো অনেক বড় ব্যাপার। আমি নিশ্চিত রিনা, আমি এইসব প্রমাণ হাতে পেয়েছি, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি মিস্টার রহমান জানতে পারেন তবে আমার জীবন শেষ হয়ে যাবে। রিনা একটু থামল। তোর কোনো চিন্তা নেই শারমিন, তুই একা নেই, আমি তোর পাশে আছি। আমি একজন সাংবাদিক, আমি জানি কিভাবে এইসব তথ্য প্রকাশ করতে হয় যাতে তোর কোনো ক্ষতি না হয়। রিনার কথাগুলো শুনে আমার মনে এক ধরনের ভরসা ফিরে এলো। আমি ইউএসবি ড্রাইভটা তার হাতে তুলে দিলাম। এই ড্রাইভের ভেতরে সব তথ্য আছে। আমি তোকে বিশ্বাস করি রিনা, তুই আমার একমাত্র বন্ধু। রিনা ড্রাইভটা নিল। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। কিন্তু তুই এই কদিন খুব সাবধানে থাকবি। মিস্টার রহমানের থেকে যতটা সম্ভব দূরে থাকবি। রিনার সাথে কথা বলার পর আমার মনে এক ধরনের শান্তি ফিরে এলো। আমি জানতাম আমি ঠিক পথে হাঁটছি। আমার মনে হয়েছিল আমি আমার আত্মসম্মান ফিরে পেতে শুরু করেছি। মিস্টার রহমান ঈদ শেষে অফিসে ফিরলেন। তার মেজাজ খুব ফুরফুরে ছিল। তিনি আমার সাথে স্বাভাবিকভাবে কথা বললেন, যেন সবকিছুই স্বাভাবিক। কিন্তু আমি জানতাম তার এই হাসির পেছনে এক বিশাল ঝড় অপেক্ষা করছে। আমি তার দিকে তাকালে আমার মনে এক ধরনের মিশ্র অনুভূতি হতো। একদিকে ঘৃণা, অন্যদিকে এক ধরনের অদ্ভুত করুণা। রিনা তার কাজ শুরু করে দিল। সে মিস্টার রহমানের কার্যকলাপ নিয়ে একটি গভীর তদন্ত শুরু করল। আমি তাকে গোপনে আরও কিছু তথ্য দিয়ে সাহায্য করছিলাম। কয়েকদিন পর রিনা আমাকে ফোন করে বলল, শারমিন, খবর তৈরি, কয়েকদিনের মধ্যেই এটা প্রকাশ করা হবে, তুই তৈরি থাকিস। আমি তার কথা শুনে এক ধরনের ভয় আর উত্তেজনা অনুভব করলাম। আমি জানতাম এরপর আমার জীবন আর আগের মতো থাকবে না। আমি আমার মাকে এইসব বিষয়ে কিছুই বলিনি। আমি জানতাম মা যদি জানতে পারেন তবে তিনি ভয় পাবেন। আমি তাকে কোনো বিপদ থেকে দূরে রাখতে চেয়েছিলাম। পরের দিন সকালে দেশের কয়েকটি প্রধান পত্রিকায় মিস্টার রহমানের অবৈধ ব্যবসা এবং অর্থ পাচারের খবর প্রকাশিত হল। টেলিভিশনের ব্রেকিং নিউজেও তার নাম আসল। অফিসে সবাই হতবাক, কেউ বিশ্বাস করতে পারছিল না যে মিস্টার রহমান এমন কাজ করতে পারেন। আমি অফিসে গেলাম, কিন্তু আমার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। আমি জানতাম মিস্টার রহমান আমার ওপর সন্দেহ করবেন। যখন আমি অফিসে ঢুকলাম তখন সবাই আমার দিকে তাকাচ্ছিল। আমার মনে হল সবাই যেন আমার গোপন সত্যটা জেনে গেছে। মিস্টার রহমানের রুমের দরজা বন্ধ ছিল। কয়েকজন পুলিশ অফিসার অফিসের ভেতরে ঢুকল। তারা সরাসরি মিস্টার রহমানের রুমে গেল। কিছুক্ষণ পর মিস্টার রহমানকে হাতকড়া পরিয়ে রুম থেকে বের করে আনা হল। তার মুখটা ছিল ফ্যাকাশে, তার চোখে এক ধরনের অবিশ্বাস আর ক্রোধ ছিল। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে ছিল এক ধরনের তীব্র ঘৃণা, যা আমি আগে কখনো দেখিনি। তার চোখ দেখে আমার বুকটা ধড়পড় করে উঠল। আমার মনে হল তিনি যেন বুঝতে পেরেছেন এই সবের পেছনে আমিই ছিলাম। তিনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে বাধা দিল। তাকে নিয়ে তারা চলে গেল। অফিসের ভেতরে সবাই ফিসফিস করছিল। আমি জানতাম আমার এই অফিসে আর থাকা হবে না। আমি আমার ডেস্কের দিকে গেলাম এবং আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম। মিস্টার করিম আমার কাছে এলেন। শারমিন, তুমি ঠিক আছো তো? তার কণ্ঠে এক ধরনের উদ্বেগ ছিল। আমি মাথা নাড়লাম। জি স্যার। আমি জানতাম এমন কিছু একটা হবে। তুমি খুব সাহসী মেয়ে শারমিন, তুমি সঠিক কাজ করেছ। তার কথাগুলো আমার মনে এক ধরনের শান্তি দিল। আমি চাকরি ছেড়ে দিলাম।
আমার কাছে মিস্টার রহমানের কাছ থেকে পাওয়া কোনো টাকা ছিল না যা বৈধভাবে আমার কাছে থাকত। কিন্তু রিনা আমাকে সব রকম সাহায্য করল। তার অফিসের মাধ্যমে আমি নতুন একটি চাকরি পেলাম, যেখানে আমি সম্মানের সাথে কাজ করতে পারব। আমার মায়ের কাছে আমি সব সত্যটা খুলে বললাম। মা প্রথমে খুব রাগ করলেন, কষ্ট পেলেন, কিন্তু পরে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কেন তুই এত কষ্ট করলি মা? আমাকে বললেই পারতিস। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম মা, তোমাকে এইসব বিপদ থেকে দূরে রাখতে চেয়েছিলাম। আমি মায়ের কোলে মাথা রেখে কাঁদতে লাগলাম। মা আমাকে ক্ষমা করে দিলেন। তিনি বললেন, যা হয়েছে ভুলে যা, এখন থেকে নতুন করে সব শুরু করব। তুই আমার পাশে আছিস, এটাই আমার সব। আমার জীবন আবার নতুন করে শুরু হলো। আমি মিস্টার রহমানের দেওয়া ফ্ল্যাটটা বিক্রি করে দিলাম এবং মায়ের সাথে একটা নতুন ছোট বাসায় উঠলাম। আমি আগের মতো খুব বেশি বিলাসবহুল জীবন যাপন করতে পারতাম না, কিন্তু আমার মনে এক ধরনের শান্তি ছিল। আমি জানতাম আমি এখন স্বাধীন, আমি এখন নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারব। রিনা আমার সব সময় পাশে ছিল। সে আমার একমাত্র সত্যিকারের বন্ধু ছিল। আমরা প্রায়শই দেখা করতাম, গল্প করতাম। সে আমাকে তার জীবনে আরও অনেক কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করল। মিস্টার রহমানের মামলার বিচার শুরু হল। তার বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল। তিনি শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হলেন এবং অনেক বছরের কারাদণ্ড হল। তার স্ত্রী এবং ছেলেমেয়েরা তার থেকে মুখ ফিরিয়ে নিল। তার ক্ষমতা, তার প্রভাব সব এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমার মনে হয়েছিল আমি এক নতুন জীবন পেয়েছি। আমি আমার আত্মসম্মান ফিরে পেয়েছি। এই যাত্রাটা ছিল খুব কঠিন, খুব কষ্টের, কিন্তু আমি শেষ পর্যন্ত বিজয়ী হয়েছি। আমার মনে হয়েছিল আমি যেন এক অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আলোর পথে এসেছি। আমি এখন একটা নতুন কোম্পানিতে কাজ করি, যেখানে আমি আমার মেধা আর পরিশ্রম দিয়ে নিজের অবস্থান তৈরি করছি। আমার বেতন খুব বেশি না, কিন্তু আমি জানি এই টাকাটা আমার পরিশ্রমের ফল। এর পেছনে কোনো অন্ধকার নেই। আমার মা আর আমি এখন সুখী। হয়তো আমাদের জীবন আগের মতো বিলাসবহুল নয়, কিন্তু আমাদের মনে শান্তি আছে। এই গল্পটা আমার জীবনের এক কঠিন অধ্যায়ের গল্প। আমি এটা শেয়ার করলাম কারণ আমি জানি এমন অনেক শারমিন আছে যারা এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তাদের হয়তো কথা বলার কোনো প্ল্যাটফর্ম নেই, সাহস নেই। আমি বলতে চাই, হার মানলে চলবে না। নিজের জন্য, নিজের সম্মানের জন্য লড়াই করতে হবে। অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর রেখা ঠিকই খুঁজে পাওয়া যায়। আমার জীবনে মিস্টার রহমান এসেছিলেন এক ব্ল্যাকমেলকারী হিসেবে, এক আকর্ষণ হিসেবে, এক আশ্রয় হিসেবে। তিনি আমার জীবনের গতিপথ সম্পূর্ণ পাল্টে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমি তার জাল থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি এখন একজন স্বাধীন নারী, যে নিজের জীবন নিজের শর্তে বাঁচে। এই গল্পটা আমাকে শিখিয়েছে কোনো কিছুর বিনিময়ে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়, কারণ সম্মান একবার হারালে তার ফিরে পাওয়া যায় না। আর এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, সাহস থাকলে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। আমি এখন আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী। আমার মনে হয় আমি এই যাত্রায় অনেক কিছু হারিয়েছি, কিন্তু তার চেয়েও বেশি কিছু পেয়েছি। আমি পেয়েছি স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং নিজের মূল্যবোধের প্রতি অবিচল থাকার প্রেরণা। আমার এই গল্পটা যদি তোমাদের কারো জীবনে একটুও সাহস জোগাতে পারে, তবে আমার এই কষ্ট সার্থক হবে। তোমরা যারা শুনলে তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার পাথেও। মনে রেখো, জীবনের প্রতিটি কঠিন অধ্যায়ে আমাদের কিছু না কিছু শেখায়। আর সবচেয়ে বড় কথা, কখনো নিজের উপর বিশ্বাস হারাবে না।